হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের আমার এই টপিক রিঅ্যাকশন অফ হাইড্রোকার্বনস। হ্যালো হাইড্রোকার্বনস। তো আমরা আগের ভিডিওতে হাইড্রোকার্বনের প্রিপারেশন কমপ্লিট করেছি। তো এই ভিডিওতে আমরা কী কী রিঅ্যাকশনস আমরা দেখতে পাই হ্যালো হাইড্রোকার্বনের ক্ষেত্রে সেগুলো দেখব। তো আর বেশি কথা না বলে আমি শুরু করছি। কী কী রিঅ্যাকশন আমরা হ্যালো হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখতে পাই সেই সমস্ত নিয়ে আমি আগে কিছু ডিসকাশন করেছিলাম যখন রিঅ্যাক্টিভিটি সম্পর্কিত ভিডিও বানিয়েছিলাম। সেখানে কি বলেছিলাম যে হ্যালো হাইড্রোকার্বনের রিঅ্যাক্টিভিটি আমরা কিভাবে দেখতে পাই, SN1 এর মাধ্যমে দেখতে পাই, SN2 এর মাধ্যমে দেখতে পাই, মানে সাবস্টিটিউশন একটা প্যাটার্ন অফ রিঅ্যাকশন হতে পারে। আর বলেছিলাম এলিমিনেশন হতে পারে। অ্যারোমেটিকের ক্ষেত্রেও দেখেছিলাম কীরকম প্যাটার্নের রিঅ্যাকশন হয়। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যারা আছে তাদের ক্ষেত্রেও দেখেছিলাম কী ধরনের রিঅ্যাকশন হয়। তো আমরা এখানে আরও কিছু এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করব কী কী রিঅ্যাকশনস আমরা পেতে পারি। তো প্রথম যে রিঅ্যাকশনটা করাচ্ছি দেখো, আমি একটা ফ্লো চার্ট করে দিচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। মনে করো RX একটা জেনারেলাইজড ফর্ম অফ হাইড্রোকার্বন। এটা বেসিক্যালি অ্যালকিল হ্যালাইড ধরে নাও, অ্যালকিল হ্যালাইড। কারণ অ্যালকিল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি একরকম হয় না, যেটা আমরা ওই রিঅ্যাক্টিভিটি পড়ানোর সময় ক্লাসিফাই করেছিলাম। তো একে যদি অ্যাকোয়াস KOH এর সাথে রিঅ্যাকশন করানো হয়, অ্যাকোয়াস KOH এর সাথে রিঅ্যাকশন করানো হয়, তাহলে এখানে সিম্পলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে SN। এবার SN1 হবে না SN2 হবে সেটা ডিপেন্ড করছে সাবস্ট্রেটের ওপরে। তো সিম্পল আমরা এখানে প্রোডাক্ট কি পাবো, ROH প্লাস KX। অ্যাকোয়াস KOH এর বদলে অ্যাকোয়াস NaOH ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ যে কোনো জলীয় ক্ষার মাধ্যম ব্যবহার করে যদি আমরা অ্যালকিল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে তাহলে আমরা অ্যালকোহল পাবো। নেক্সট ধরো এরকম একটা রিয়েজেন্ট সোডিয়াম মিথক্সাইড, মিথানল দ্রাবকে সোডিয়াম মিথক্সাইড, তাহলে এখানে OMe মাইনাস, এটা হচ্ছে একটা নিউক্লিওফাইল। তো ROMe প্লাস NaX। তো এখানে এটাও হচ্ছে একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, যেখানে আমরা ইথার পেলাম, এটা হচ্ছে অ্যালকোহল প্রথম রিঅ্যাকশনে, এটা হচ্ছে ইথার। ঠিক আছে, ওকে। নেক্সট বিক্রিয়া দেখো, যদি আমরা এখানে সিলভার হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, সিলভার হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে কি হবে, সিলভারের সঙ্গে হ্যালোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে AgX হিসাবে, AgX হিসাবে প্রতিস্থাপিত হলো। আর কি হবে, OH মাইনাস আর এর সঙ্গে যুক্ত হয়ে আবার অ্যালকোহল তৈরি করলো। এই একটা রিঅ্যাকশন। এছাড়া মনে করো ধাতব ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে ড্রাই ইথার মাধ্যমে, ড্রাই ইথার মাধ্যমে, তাহলে একটা নতুন যৌগ তৈরি হবে RMgX। RMgX এই যৌগটার একটা ভীষণ ইম্পর্টেন্স রয়েছে। এই যৌগকে বলা হয় অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড, অর্গ্যানোমেটালিক অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড, অর্থাৎ জৈব ধাতব যৌগ। এবার প্রশ্ন হচ্ছে জৈব ধাতব যৌগ কাদের বলে। সহজভাবে মনে রাখবে, জৈব ধাতব যৌগ হচ্ছে তারাই যেখানে কার্বনের সঙ্গে যে কোনো ধাতু সরাসরি সম্পর্কিত বা সরাসরি যুক্ত থাকবে। কার্বনের সঙ্গে ধাতুর সরাসরি বন্ধন থাকবে, তবেই আমরা সেটাকে বলবো অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড বা জৈব ধাতব যৌগ। এরকম প্রচুর উদাহরণ আছে, যেমন এই একটা উদাহরণ আমি বললাম। আরও একটা ধরো, আমি এইখানে উদাহরণ একটু লিখে দেখাচ্ছি। ধরো R2CD, ডাই অ্যালকিল ক্যাডমিয়াম, এটাও কিন্তু একটা অর্গ্যানোমেটালিক যৌগ। আর মানে তো অ্যালকিল গ্রুপ আমরা পড়ছি, তো এখানে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে আমরা যে অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড পাচ্ছি এমনটা নয়, অ্যারাইল হ্যালাইডের সঙ্গেও কিন্তু অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড তৈরি হয়। ঠিক সেমভাবে যদি আমরা রিঅ্যাকশন করাই ওই একইভাবেই হবে। তো এটাও একটা অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড। আরও আছে দেখো এইরকম, ধরো ET4PB, এটার নাম তোমরা অনেকে জানো,
ইন শর্ট একে বলা হয় টেল। টেল মানে টেট্রা ইথাইল লেড। ইটি মানে ইথাইল গ্রুপ, চারটে রয়েছে, সো টেট্রা ইথাইল লেড এটাও একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড যেখানে ইথাইল গ্রুপের কার্বনের সঙ্গে লেড সরাসরি যুক্ত আছে। এছাড়াও আরও আছে R2CuLi, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড বা রিএজেন্ট। একে বলা হয়, এর একটা নাম আছে অবশ্যই, এটা তো অর্গানোমেটালিক কম্পাউন্ড তোমরা বুঝতে পারছো কারণ কপারের সঙ্গে এই অ্যালকিল গ্রুপ সরাসরি যুক্ত আছে। এর একটা নাম আছে, একে বলা হয় কোরে হাউস রিএজেন্ট। কোরে হাউস রিএজেন্ট। এই যে যৌগটা আমি এখানে তৈরি করেছি এরও কিন্তু একটা নাম আছে, সাইন্টিফিক নেম আছে। কি নেম? এই RMGX কে বলা হয় গ্রিগনার্ড রিএজেন্ট। গ্রিগনার্ড রিএজেন্ট। ওকে, এরকম প্রচুর এক্সাম্পল পাবে অর্গানোমেটালিক কম্পাউন্ডে। ফাইন, তো এই একটা রিয়াকশন হতে পারে। আর একটা রিয়াকশন আমি দেখাবো, ওটাই এর লাস্ট ঠিক নয়। দেখো এই রিয়াকশনটা কীরকম হয়। মনে করো এখানে আমি ইউজ করছি, ধরো হ্যাঁ এইটা আছে, NaI আর অ্যাসিটোন আছে, NaI আর অ্যাসিটোন। এইখানে যে এক্সটা সেটা আয়োডাইড বাদে অন্য কিছু। আয়োডাইড বাদে অন্য কিছু বলতে কি হবে? এটা ক্লোরাইড হতে পারে বা ব্রোমাইড হতে পারে, মানে RCl আছে বা RBr আছে, তার সঙ্গে NaI ইন অ্যাসিটোন মিডিয়াম রিয়াকশন করানো হচ্ছে। তাহলে কি হবে? এখানে Ri হবে, Ri প্লাস NaX, X মানে যদি ক্লোরিন থাকে তো NaCl আর ব্রোমিন থাকলে NaBr। এটাও একটা রিয়াকশন হতে পারে যেখানে I মাইনাস এইখানে থাকা হ্যালোজেনটাকে অপসারিত করছে, করে এই কম্পাউন্ডটা দিচ্ছে। তো এই রিয়াকশনটার একটা নাম রয়েছে, এটাকে বলা হয় ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। নামটা আমি এখানে লিখছি, দেখো। ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। এই যে রিয়াকশনটা তোমরা পড়লে, যেখানে আমরা অ্যালকিল হ্যালাইড ইউজ করে ইথার তৈরি করলাম, এরও একটা সাইন্টিফিক নেম আছে। এই রিয়াকশনটাকে বলা হয় উইলিয়ামসন ইথার সিনথেসিস। উইলিয়ামসন ইথার সিনথেসিস। এটা যখন তোমরা অ্যালকোহল ইথার পড়বে তখন আবার এই রিয়াকশনটার এক্সাম্পল তোমরা পাবে। সো দিস রিয়াকশন ইজ কল্ড উইলিয়ামসন ইথার সিনথেসিস, একটা নেম রিয়াকশন। ফাইন, তো এই বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে তোমরা খুব ভালো মতোই বুঝতে পারছো। এগুলো প্রত্যেকটা এই রিয়াকশনটা শুধু বাদ যদি দাও তাহলে একটা, দুটো, তিনটে, চারটে যে রিয়াকশন আমি দেখিয়েছি, এই চারটে রিয়াকশনই হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। 1 হবে না 2 হবে, দ্যাট মিনস SN1 হবে কি SN2 হবে সেটা ডিপেন্ড করছে সাবস্ট্রেটের কীরকম স্ট্রাকচার আছে তার ওপর, বা এখানে যে সলভেন্ট আমরা ইউজ করছি তার ওপরে। তো সেইগুলো তো তোমরা আগেই পড়েছো, কারণ আমি SN1 SN2 এই সমস্ত নিয়ে ডিটেলসে পুরো ভিডিও বানিয়েছিলাম। তো সেইটা নিয়ে আমি আর অত ডিটেলস বলবো না, মেকানিজমও তোমরা সব জানো। তো আমি তোমাদেরকে এখানে একটা শর্ট লিস্ট করে দিলাম যে এই রিয়াকশনস আমরা দেখতে পাই। এরপর আমি একটা ইম্পর্টেন্ট সাবস্টিটিউশন রিয়াকশন দেখাবো, যেটার উপরে প্রশ্ন অনেকবারই এসেছে। তো তোমরা একটু ভালো করে খেয়াল করবে জিনিসটা। চলো এইটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, এরপরে আমি দেখাচ্ছি। So now let's talk about the important substitution reaction which I am talking about. So number B, Rx plus AgCN, Rx plus AgCN, আর একটা হলো Rx plus KCN. ফাইন,
দুটোতেই নিউক্লিওফাইল কে আছে বলো, CN মাইনাস, রাইট? তাহলে বিক্রিয়া হয়ে যাওয়ার পরে আমরা কি পাবো? এখান থেকে AgX বেরোবে আর এখান থেকে KX বেরোবে, রাইট? AgX অধক্ষিপ্ত হচ্ছে, KX অধক্ষেপণের কোনো ব্যাপার নেই, কারণ পটাশিয়ামের যে কোনো হ্যালাইড সল্ট হচ্ছে সলিউবল, পটাশিয়ামের যে কোনো হ্যালাইড সল্ট সলিউবল। আর সিলভারের যদি ক্লোরাইড থেকে আয়োডাইড সল্টের কথা বলো তাহলে হচ্ছে ইনসলিউবল। ইনসলিউবল মানে কিন্তু এখানে ওয়াটার ইনসলিউবিলিটির কথা বলা হয়েছে, ওয়াটার ইনসলিউবল আর এগুলো সব ওয়াটার সলিউবল। প্রোডাক্ট হিসাবে AgCN আমরা যখন ইউজ করছি তখন দেখা যায় এখানে আমরা এই যৌগটা পাই আর এর ক্ষেত্রে এই যৌগটা পাই। এখানে হচ্ছে আইসোসায়ানাইড আর এই যৌগটাই হচ্ছে সায়ানাইড। অর্থাৎ সিলভার সায়ানাইড যখন আমরা ইউজ করব তখন আইসোসায়ানাইড যৌগ হবে, পটাশিয়াম সায়ানাইড ইউজ করো বা সোডিয়াম সায়ানাইড ইউজ করো, ব্যাপারটায় এখানে সায়ানাইড যৌগ পাওয়া যাবে। তো এরকম হওয়ার কারণটা কি? এই বিক্রিয়ার কথা যদি আমি বলি তাহলে সিলভার সল্ট দিয়ে অ্যালকিল হ্যালাইডকে বিক্রিয়া করালে প্রথম যেটা হয়, সিলভারের সঙ্গে হ্যালোজেন আয়নিত হয়ে সিলভার হ্যালাইড অধক্ষিপ্ত হবে। এইটা হলো প্রথম কাজ। আবার বলছি, আমরা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যে কোনো সিলভার সল্টের যদি বিক্রিয়া করাই তাহলে এখান থেকে সিলভার হ্যালাইড অধক্ষিপ্ত হবে। মনে রাখবে এইটা শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রেই প্রযোজ্য, অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু হবে না। কারণ অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা কি পড়েছি, অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে হ্যালোজেন যেহেতু বেনজিনের কার্বনের সঙ্গে রেজোনেন্স করে এখানে কি হয়ে যাচ্ছে, এরকম ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এই যে ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে যাচ্ছে, এবার এই ডাবল বন্ড ব্রেক করা তো অত সহজ নয়, কিন্তু আরএক্স এর ক্ষেত্রে যেহেতু কোনো রেজোনেন্স এফেক্ট নেই তাই হ্যালোজেন এখান থেকে সহজে অপসারিত হয়ে যেতে পারবে ইন প্রেজেন্স অফ সিলভার সায়ানাইড বা সিলভার যে কোনো সল্টের উপস্থিতিতে। এই কথাটা খেয়াল রেখো, এই বিষয়টা শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রেই প্রযোজ্য। তো কি বললাম যে আরএক্স এর উপস্থিতিতে সিলভার হ্যালোজেনের সঙ্গে প্রথমে অধক্ষিপ্ত হবে অ্যাজ AgX। তো যদি অধক্ষেপণ হয়ে যায় তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, ধরো R প্লাস এক্স মাইনাস প্লাস এখানে কি আছে Ag প্লাস CN মাইনাস, এটা আছে। তো এই দুটো কম্বাইন করে অধক্ষেপণ হয়ে গেল, AgX অধক্ষিপ্ত হয়ে গেল। প্লাস এবার দ্রবণে কে কে আছে, দ্রবণে কে কে থাকছে, দ্রবণে থাকছে R প্লাস আর এদিকে CN মাইনাস, এরা ঘোরাঘুরি করছে। এবার তোমাদের মনে হতে পারে তাহলে তো CN মাইনাস গিয়ে R এর সঙ্গে অ্যাটাক করে দেবে, অ্যাটাক করে দিয়ে RCN হয়ে যাবে, কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। কেন নয়? CN এর গঠন হচ্ছে এই রকম, মানে এইদিকে Ag প্লাস ছিল আর এদিকে কার্বনের উপরে মাইনাস ছিল দিয়ে AgCN। এবারে যখন এখান থেকে Ag প্লাসটা চলে গেল তখন তো এই জিনিসটা ফ্রি হয়ে গেল। ফ্রি হয়ে যাওয়ার পরে এরা কি করে, এরা একটা রেজোনেন্সে পার্টিসিপেট করে। রেজোনেন্স কি রকম হয়, জাস্ট কার্বন নাইট্রোজেনের ট্রিপল বন্ডের একটা বন্ড নাইট্রোজেনের উপরে সরে যায়, এই রকম জাস্ট নাইট্রোজেনের উপরে সরে যায়। কেন নাইট্রোজেনের উপরে সরে যায় তোমরা প্রশ্ন করতেই পারো। কারণ তোমরা রেজোনেন্স পড়ার সময় পড়েছো, রেজোনেন্সের প্রপার্টি কি, যে নেগেটিভ চার্জ সবসময় তড়িৎ ঋণাত্মক পরমাণুর ওপরে থাকলেই তবে সেটা সুস্থিত স্ট্রাকচার হয়, রাইট? এটা একটা ফ্রি অ্যানায়ন, কারণ সিলভার তো অধক্ষিপ্ত হয়ে গেছে, হ্যালাইডের সঙ্গে সিলভার হ্যালাইড হিসাবে অধক্ষিপ্ত হয়ে গেছে, তো এটা ফ্রি অ্যানায়ন। ফ্রি অ্যানায়নের ক্ষেত্রে একটা পসিবিলিটি কি আছে, যে নেগেটিভ চার্জটা মুভ করে নাইট্রোজেনের উপরে চলে যাওয়া। কিভাবে মুভ করছে? বাই মিনস অফ রেজোনেন্স। তাহলে এই স্ট্রাকচারটা সুস্থিত বেশি নাকি এই স্ট্রাকচারটা?
অবশ্যই এই স্ট্রাকচারটা, কারণ এখানে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের উপরে নেগেটিভ চার্জ আছে। তাহলে এই স্ট্রাকচারটা যদি থাকে, কোন সেন্টার দিয়ে আর প্লাসকে অ্যাটাক করবে? অবশ্যই নাইট্রোজেন সেন্টার দিয়ে আর প্লাসকে অ্যাটাক করবে। আর যদি নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক করে, তাহলে আমরা কি যৌগ পাবো এখানে? ফাইনালি আমরা এখান থেকে কি যৌগ পাবো? RNC। বোঝাতে পারলাম? আবার বলছি, এখানে সিলভার সায়ানাইড সিলভার হ্যালাইড হিসাবে প্রথমে অধক্ষিপ্ত হয়ে গেল, Cn মাইনাস সেপারেট হয়ে গেল। এটা রেজোনেন্স করছে, কারণ নেগেটিভ চার্জটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ওপরে নিয়ে আসতে চাইছে, নিয়ে আসলো। যেহেতু এখানে নাইট্রোজেন নেগেটিভ চার্জ হয়ে থাকলো, অতএব নাইট্রোজেন সেন্টার দিয়ে আর প্লাসকে অ্যাটাক করলো। এই ধরনের নিউক্লিওফাইলকে বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। কেন অ্যাম্বিডেন্ট? দেখো, যদি এখানে যে ক্যাটায়নটা থাকতো তার যদি এরকম অধক্ষেপণের কোনো ব্যাপার না ঘটতো, তাহলে কি হতো? প্লাস আর মাইনাস চার্জ তো কাছাকাছি থাকতো, তো তখন কার্বনের ওপরই নেগেটিভ চার্জটা এক্সিস্ট করতো, আর কার্বনের ওপর নেগেটিভ চার্জ এক্সিস্ট করলে তার মাধ্যমেই বিক্রিয়াটা হতো, মানে আমরা সায়ানাইড পেতাম, যেই ঘটনা আমরা এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অতএব এই যে নিউক্লিওফাইল, এর দু রকম অ্যাটাকিং সাইট আছে। একটা দেখতে পাচ্ছি নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক করছে, এরপরে আমরা একটা এক্সাম্পল দেখবো যেখানে কার্বন দিয়ে অ্যাটাক করবে। তো একটা নিউক্লিওফাইল, তার যদি দু রকম অ্যাটাকিং সাইট থাকে, কিন্তু অ্যাট এ টাইম, মানে একবার রিয়াকশনের সময় একটা সাইট দিয়েই রিয়াকশন হচ্ছে, তাদেরকে বলা হয় অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল যতগুলো অ্যাটাকিং সাইট থাকে, ততগুলো অ্যাটাকিং সাইট দিয়ে সাইমালটেনিয়াসলি বা একই সঙ্গে বিক্রিয়া করে না, কোনো একটা রিয়াক্টিং সাইট এক সময় ইউজ করে। তো সেটা ডিপেন্ড করছে কোন সিচুয়েশনে কিভাবে রিয়াকশনটা যাচ্ছে তার উপরে। সো দিস ইজ কল্ড অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। আর এজিসেনের উপস্থিতিতে আমরা এই যৌগটা প্রোডাক্ট হিসাবে পেলাম। তোমরা একটা কথা খেয়াল করে দেখো, এই মেকানিজমটা কিভাবে যাচ্ছে। যদি আমরা এটাকে মেকানিজম হিসাবেই ধরি, তাহলে কিভাবে যাচ্ছে? ফার্স্ট স্টেপে কি হলো? ফার্স্ট স্টেপে লিভিং গ্রুপটা বেরিয়ে গেল, দিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হলো। সেকেন্ড স্টেপে নিউক্লিওফাইল অ্যাটাক করছে। তাহলে এটা এখানে স্টেপ 1 এটা, আর এটা হচ্ছে স্টেপ 2। দুটো স্টেপে রিঅ্যাকশন হচ্ছে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে। তাহলে এটা আমরা SN1 এর মতো বলতে পারি। তাহলে সিলভার সল্টের সঙ্গে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়াটা SN1 টাইপ, রাইট? আচ্ছা, এবার KCN এর সাথে দেখা যাক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে আমরা KCN এর সাথে দেখি কি হচ্ছে। এটা K প্লাস আর Cn মাইনাস, এখানে কার্বনের উপরে নেগেটিভ চার্জ আছে, এখানে তো কোনো রকম অধক্ষেপণের কোনো ব্যাপার নেই। তাহলে এই যে মাইনাস চার্জটা, সেটা কার্বনের উপরেই কেন্দ্রীভূত থাকছে। অতএব কি হবে? কার্বন সেন্টারে গিয়ে আর প্লাসকে অ্যাটাক করবে, আর এখান থেকে এক্স মাইনাস বের করে দেবে। অতএব এখানে আমরা RCN পাবো আর KX। তাহলে এইটা একটা স্টেপে রিঅ্যাকশন হলো, ওয়ান স্টেপ রিঅ্যাকশন। সো দিস ইজ কাইন্ড অফ SN2। তাহলে সিলভার সল্টের উপস্থিতিতে আমরা দেখলাম SN1 এর মতো হচ্ছে, অন্য যে কোনো সায়ানাইড সল্টের উপস্থিতিতে দেখা যাচ্ছে বিক্রিয়াটা জাস্ট SN2 এর মতো হচ্ছে। ওই জন্য এখানে দেখো সায়ানাইড, আর এর ক্ষেত্রে আইসোসায়ানাইড। এরকমই আরেকটা এক্সাম্পল আমি তোমাদেরকে বলতে পারি। RX প্লাস AgNO2 প্লাস KNO2, AgNO2 আর KNO2। ওকে, AgNO2 আর KNO2 কি হবে তোমরা দেখো, এখানে এই NO2টাও কিন্তু একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। ওকে, প্রোডাক্ট এইখানে যেটা হবে, এইখানে হবে আর ONO, আর এখানে হবে আর NO2।
কিভাবে হচ্ছে দেখো। ধরো এটা হচ্ছে স্পিসিস, এবারে প্রথমে তো সিলভার হ্যালাইড অধক্ষিপ্ত হবে, AgH অধক্ষিপ্ত হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকবে R প্লাস আর ONO মাইনাস। ওকে, আচ্ছা এক মিনিট, একটু একটু চেঞ্জ করে নাও। এইখানে আমি দুটো জায়গায় প্রোডাক্টটা উল্টো লিখেছি। এইখানে হবে অ্যাকচুয়ালি RNO2 আর এইখানে হবে RONO। একটা হচ্ছে নাইট্রো আর একটা হচ্ছে নাইট্রাইট, নাইট্রো যৌগ আর নাইট্রাইট যৌগ। এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ধরো এই দুটো স্পিসিস হলো, তো এইবার এটাও রেজোনেন্স করতে পারে, রেজোনেন্স করে এইরকম হবে। কিন্তু নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক। এবার নাইট্রোজেনেরও এখানে লোন পেয়ার আছে, অক্সিজেনেরও দেখো এখানে লোন পেয়ার আছে, আবার নেগেটিভ চার্জও আছে। এখন তাহলে একসঙ্গে অনেকগুলো নিউক্লিওফিলিক সাইট রয়েছে, অক্সিজেনও আছে আবার নাইট্রোজেনও আছে। রেজোনেন্স করার পরেও অক্সিজেনের উপর নেগেটিভ হচ্ছে, বা এদিকে অক্সিজেনের লোন পেয়ার আছে আবার নাইট্রোজেনেরও লোন পেয়ার আছে। এবার তোমরা বলো, বেশি তড়িৎ ঋণাত্মক মৌল সে কি ইলেকট্রন দিতে চাইবে, নাকি কম তড়িৎ ঋণাত্মক যে তার ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রনটা দিতে চাইবে? তো অবভিয়াসলি এখানে কি হচ্ছে, এখানে নাইট্রোজেন সেন্টারটা গিয়েই আরকে অ্যাটাক করছে, করবার পরে যে যৌগটা ফাইনালি তৈরি হবে সেটা হচ্ছে RNO2। আর যদি আমরা এই RX এর সঙ্গে KNO2 এর বিক্রিয়া করাই, KNO2 এর ক্ষেত্রে স্ট্রাকচার কি রকম, O মাইনাস N আর এই রকম। তাহলে এখানে পজিটিভ আর নেগেটিভ সেন্টার কে আছে দেখো, পজিটিভ তো পটাশিয়াম আর নেগেটিভ সেন্টার হিসাবে অক্সিজেন রয়েছে, তো সেই হিসাবে এখানে নেগেটিভ সাইড অক্সিজেনটাই গিয়ে এখানে আর কে অ্যাটাক করবে আর এর থেকে এক্সট্রাকে বার করে দেবে। তো অবভিয়াসলি আমরা এখানে পাবো RONO। দুটো ক্ষেত্রেই আলাদা যৌগ তৈরি হলো, সেই একইভাবে SN1 আর SN2 এর মতোই। ওকে, এবারে দেখা যাক যে অ্যারাইল হ্যালাইড, মানে আমি তো এগুলো সব অ্যালকিল হ্যালাইড নিয়ে দেখালাম, তো অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে কী কী রিয়াকশনস হয়। মোটামুটি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে তোমরা এই রিয়াকশনসগুলো জানলে সমস্ত কিছু হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রিয়াকশন, যা তোমরা এর ফার্দারে পড়বে বা যে কোনো ক্ষেত্রে তোমাদের এই রিয়াকশনসগুলোই দেখবে বারবার ঘুরে ফিরে আসছে। ওকে, দেখো এগুলো সমস্ত কিছু সাবস্টিটিউশন রিয়াকশন ছিল। আচ্ছা, অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে রিয়াকশন কমপ্লিট করার আগে আরো কয়েকটা এখানে বলি, কারণ আমি সাবস্টিটিউশন যেরকম দেখালাম, এলিমিনেশন দু একটা দেখানো দরকার। যদিও তোমরা এলিমিনেশনের আগে পড়েছো, রিয়াকশনস অনেকগুলোই এলিমিনেশনের ক্ষেত্রে পড়েছো। তো দেখো, ধরো CH3 CH2 Br, এখানে অ্যালকোহলিক KOH দাও, অ্যালকোহলিক KOH দিলে কি হবে, সিম্পল এখানে বিটা হাইড্রোজেন এলিমিনেশন হবে, তাই তো? বিটা হাইড্রোজেন এলিমিনেশন হয়ে এখানে এই অ্যালকিন তৈরি হবে, বিটা হাইড্রোজেন এলিমিনেশনের মাধ্যমে অ্যালকিন তৈরি হবে।
এর অনেকগুলো আবার মেকানিজম আছে, E1 আছে, E2 আছে, সেইগুলো নিয়েও আমি আগে ডিসকাশন করেছি। এবার কখন E1 হবে কখন E2 হবে সেগুলোও তোমরা জানো। সেটজেফ এলিমিনেশন আছে, হফম্যান এলিমিনেশন আছে, সেগুলোও তোমাদেরকে বলা হয়েছে। তো এখানে আমি আর বিশেষ কিছু এক্সাম্পল দেবো না, কারণ তোমাদের ওইগুলো নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি। তাই আমি জাস্ট এখানে দেখিয়ে দিলাম যে কি রিয়াকশন আমরা অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে দেখতে পাই। এবারে দেখো অ্যারাইল হ্যালাইডের আমি কয়েকটা রিয়াকশন দেখাচ্ছি। মনে করো এখানে আমরা কি করছি, Fe আর Cl2 পাস করাচ্ছি, আয়রন চূর্ণ আর ক্লোরিন, আয়রন ডাস্ট আর ক্লোরিন গ্যাস পাস করাচ্ছি। কি হবে তাহলে? কেন হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে, কারণ হ্যালোজেন বেনজিন বলয় উপস্থিত থাকার কারণে রেজোনেন্স ইফেক্টের দরুন অর্থ আর প্যারা পজিশনে নেগেটিভ চার্জ ক্রিয়েট করে। অর্থ পজিশন আর প্যারা পজিশনে নেগেটিভ চার্জ ক্রিয়েট করলে যদি কোনো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে আমরা এদেরকে অংশগ্রহণ করাই, তাহলে কি হবে, হ্যালোজেন যেই পজিশনে রয়েছে তার সাপেক্ষে অর্থ পজিশন আর প্যারা পজিশন, এরকম দুটো পজিশনে প্রতিস্থাপন আমরা পাবো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ওকে, এরকম আরও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আমরা দেখাতে পারি, যেমন CH3Cl, আর এখানে মনে করো অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হচ্ছে আর নাইট্রোবেনজিন সলভেন্ট হিসাবে নেওয়া হচ্ছে। তাহলে কি হবে, মিথাইল প্লাস এইটা। এছাড়া আরও এরকম রিয়াকশন আছে, একটু তাড়াতাড়ি দেখো, আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। অনেক রিয়াকশন করা যায়, আমি একটা ফ্লো চার্টের মারফত তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেকানিজম আমি করব না, কারণ মেকানিজম তোমরা অলরেডি পড়েছো। যেমন ধরো এটা হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, রাইট? ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনে কিভাবে অ্যালকিল ক্যাটায়ন তৈরি হয়, মানে কার্বো ক্যাটায়ন তৈরি হয় তোমরা জানো। এটা হচ্ছে এখানে ইলেকট্রোফাইল, তো যে অর্থ পজিশন আর প্যারা পজিশনে প্রতিস্থাপিত হচ্ছে। আর একটা কথা মনে রাখবে, অর্থ কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো যে গ্রুপ পাশাপাশি রয়েছে তাদের মধ্যে অর্থ এফেক্ট কাজ করে। অর্থ এফেক্ট হচ্ছে যে দুটো গ্রুপ যদি ঠিক অ্যাডজাসেন্ট পজিশনে উপস্থিত থাকে, তাদের ইলেকট্রন ক্লাউডের মধ্যে একটা বিকর্ষণ প্রভাব। অর্থ এফেক্ট হলো পাশাপাশি দুটো কার্বনে উপস্থিত গ্রুপের ইলেকট্রন ঘনত্বের মধ্যে বিকর্ষণ প্রভাব। সো দ্যাট ইজ অর্থ এফেক্ট। তো অর্থ এফেক্টের কারণে এই যৌগগুলো কম উৎপন্ন হবে, তাই এরা হবে মাইনর প্রোডাক্ট। আর প্যারা পজিশনে যেহেতু এরকম কোনো এফেক্ট নেই, প্যারা প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট। আচ্ছা, এখানে আরো কয়েকটা রিয়াকশন দেখাই, দেখো। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, CH3COCl, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, nitrobenzene solvent, which will give two products. One is ortho substituted and the other is para substituted, right? Acha, next ধরো সোডিয়াম ইন ড্রাই ইথার, সোডিয়াম ইন ড্রাই ইথার, এটা কিসের রিয়েজেন্ট বলো তো? এটা হচ্ছে ওই ভার্জ বিক্রিয়া করেছিলে ক্লাস 11-এ, ভার্জ বিক্রিয়ার রিয়েজেন্ট। কিন্তু আমরা এখানে যেহেতু অ্যারোমেটিক সিস্টেম নিয়ে ওই ধরনের রিয়াকশন করাতে চাইছি, এই রিয়াকশনটাকে আমরা একটু অন্য নাম দিই। অন্য নাম দিই মানে আমি দিচ্ছি না, এটা অলরেডি একজন সায়েন্টিস্ট আবিষ্কার করেছেন বলে ওনার নাম দেওয়া হচ্ছে, তার নাম হলো ফিটিগ। So this reaction is named as Fittig reaction. Fittig reaction. Fittig reaction এ কি হয়, জাস্ট এখান থেকে দুটো ক্লোরোবেনজিন, যেহেতু আমি ক্লোরোবেনজিন ইউজ করছি, দুটো ক্লোরোবেনজিন আসবে, এসে ওখান থেকে দুটো
সিএল এই সোডিয়ামের সঙ্গে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে দুটো বেনজিন জুড়ে যাবে। ওকে, তার মানে বাইফিনাইল তৈরি হলো। বাইফিনাইল তৈরি হলো। এরপর দেখো অনেক রিয়াকশন আছে, কত রিয়াকশন করবে। আচ্ছা, HNO3 প্লাস H2SO4 কনসেন্ট্রেটেড, অবশ্যই সবকটাই কনসেন্ট্রেট নেওয়া হচ্ছে, আর 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে অর্থ আর প্যারা পজিশনে NO2 ঢুকবে। ClNO2 প্লাস ClNO2। ওকে, নাইট্রেশন, ক্লোরোবেনজিনের নাইট্রেশন। আরও দেখো, এগুলো সব তোমাদের কনভার্সন করতে হেল্প হবে। এমনিতে এরকম রিয়াকশন খুব একটা দেওয়া হয় না, কিন্তু কনভার্সন করতে গেলে তোমাদের খুব কাজে লাগবে। ধরো মিথাইল ক্লোরাইড নেওয়া হচ্ছে, সোডিয়াম নেওয়া হচ্ছে, আর মিডিয়ামটা হচ্ছে ড্রাই ইথার দিলে সেই ওই ভার্জ রিয়াকশনের মতো হবে। দুটো ক্লোরিন এখান থেকে বেরোবে সোডিয়ামের উপস্থিতিতে, আর বেনজিনের সঙ্গে CH3টা জুড়ে যাবে। টলুইন কিভাবে হচ্ছে দেখাই, দেখো। ধরো আমি এটাকে PHCl বলে লিখছি, PHCl প্লাস 2Na প্লাস ClCH3 ধরো, এই রিয়াকশনটাকে দেখাচ্ছি। এটা মেকানিজম নয়, এটা সিম্পল একটা স্টেপ হিসাবে আমি করছি। তো এখান থেকে কি হলো, এখান থেকে 2NaCl বেরিয়ে গেল, মাইনাস 2NaCl, কি পড়ে থাকবে, PHCH3 পড়ে থাকবে। সো দিস রিয়াকশন ইজ নেমড অ্যাজ ভার্জ ফিটিক রিয়াকশন, কারণ ভার্জ রিয়াকশনে আমরা অ্যালকিল হ্যালাইড ইউজ করি, ফিটিক রিয়াকশনে আমরা অ্যারাইল হ্যালাইড ইউজ করি, দুটোকে মিক্স করানো হচ্ছে, তাই নামটাও মিক্স হয়ে গিয়ে হয়েছে ভার্জ ফিটিক রিয়াকশন। ভার্জ ফিটিক রিয়াকশন। ওকে, ভার্জ ফিটিক রিয়াকশন। আচ্ছা, আর দুটো রিয়াকশন আছে, জাস্ট দুটো দেখে নাও, তাহলে রিয়াকশনস কমপ্লিট হয়ে যাবে। এগুলো আমি করাচ্ছি একটাই কারণে, কারণ তোমাদের এরপর যখন কিছু কনভার্সন করতে হবে, এই রিয়াকশনগুলো কিন্তু ভীষণভাবে হেল্প করবে। মনে রাখা খুব সহজ, কারণ কি রিয়াকশন করে সেই টেকনিকগুলো শুধু মনে রাখো, আর কেন ওই পজিশনে রিয়াকশন করে সেই কনসেপ্টটা রাখো, তাহলেই হয়ে যাবে। এগুলো এমন কিছু ব্যাপার নয় মনে রাখা। তোমরা দেখবে এর পরে যে চ্যাপ্টারগুলো আছে তাতেও এই রিয়াকশনসগুলোই আবার কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আসছে। ওকে,